কথার মধ্যে অনেকবারই আমরা শুনছি যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কি হবে আমাদের, আপনি সাবেক কূটনীতিক হিসেবে বিষয়গুলো আরও ভালো জানেন নিশ্চয়ই। ভারত, চীন, যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো বলা হয়, এদের ভারসাম্য আসলে বাংলাদেশ কিভাবে রক্ষা করবে? ধন্যবাদ সম্পর্কের ভারসাম্য। আবারও আপনাকে। তবে আমি একটা কথা একটু যোগ করে নিই, যে কথা প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন তার সাথে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভারতের সাথে সম্পর্ক রাখি। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যেহেতু আমাদের লাগোয়া রাজ্য, সেই সুবাদে আমাদের ঐতিহাসিক কিছু যোগাযোগ আছে, ভাষাগত কিছু যোগাযোগ আছে। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের নির্ধারক কিন্তু পশ্চিমবঙ্গ নয় বা আসামও নয়, কাজে এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রভাব তো ফেলে স্যার। হ্যাঁ, প্রভাব থাকবে, কিন্তু সেই জায়গায় নির্ধারক নয়, তাদের একটা ভূমিকা আছে। যেমন ধরুন, আমরা সামনে পদ্মার গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, জি স্যার, ভারতে পানি বিষয়টা রাজ্য সরকারের আওতাভুক্ত, কাজে সেখানে তাদের একটা ইতিবাচক নট লাগবে। তিস্তা নিয়ে আমরা সমস্যায় ভুগছি, সেটা তো পশ্চিমবঙ্গের একটা ভূমিকা আছে। তো কাজেই ভূমিকা থাকবে, কিন্তু কেন্দ্রীয় ভূমিকায় থাকবে কেন্দ্রীয় সরকার, তাদের সাথে আমাদের সম্পর্ক। তো সেটা আমরা নজরে রাখবো, আমরা অবজার্ভ করছি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা যাতে সম্পর্ককে নেতিবাচক দিকে না নিয়ে যায়, সেই জন্য আমাদের দিক থেকেও আমরা সচেতন থেকে আমরা আমাদের সম্পর্ক যে যে জায়গায় আছে সেই জায়গায় চালিয়ে। তিস্তা নিয়ে স্যার কি করবে বাংলাদেশ? চীনের দিকে আগাবে নাকি ভারতের সঙ্গে থাকাটা ভালো মনে হয়? এটা খুব একটা শাখের করাতের মতো অবস্থা হয়ে গেছে। কারণ তিস্তা একটা হচ্ছে যে ভারতের সাথে চুক্তি 2011 সাল থেকে ঝুলে আছে, মনমোহনের সময় থেকে পানি প্রবাহ নিয়ে সেটা চুক্তিটা। তো এখন সেটা আমার করা দরকার। এখন পশ্চিমবঙ্গে যেহেতু তার আগে তৃণমূল সরকার ছিল, তাদের বাধার মুখে তখন হয়নি। অনেকে এটা বলছেন যে এখন তো বিজেপি সরকার আছে পশ্চিমবঙ্গে, কাজে এখন তো সেটার উদ্যোগ নিলে হয়। আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা যে ভারত যদি এই 11 সালের চুক্তিতে তারা সই করতে রাজি থাকে, তো বাংলাদেশের দিক থেকে আমরা দেরি না করি সেটা করা, আমি মনে করি সঠিক কাজ হবে। এবার তিস্তা প্রকল্প নিয়ে আপনি যেটা বলছেন, এখানে কিন্তু দুইটা বিষয় মাথায় রাখতে হবে, মানে বাস্তব অর্থে বা বাস্তবতা ভিত্তিক যদি চিন্তা করি। একটা হচ্ছে পানি প্রবাহ, আরেকটা হচ্ছে যে পানি ব্যবস্থাপনা। এই দুটো বিষয়ই আমার জন্য প্রয়োজন। এবং এই দুটো বিষয়কে আমার সমন্বয় এবং আমার প্রয়োজনের নিরিখে আমার এই দুটো বিষয়কে সমন্বয় করতে হবে। এবং তার জন্য চীনারা প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারতেরও প্রস্তাব আছে, তো আমারও তো প্রস্তাব থাকতে পারে। তো সেটা আমি করি, যে আমার পানি ম্যানেজমেন্টের জন্য, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য আমি যদি সেটা করি, আমি যদি অল্টারনেটিভ কাউকে নিয়ে ফাইন্যান্সিং নিয়ে আমি করি, আমি দুই পক্ষের সাথে আমার সম্পর্ক লাগবে। কাজে আমার প্রয়োজনের নিরিখেই আমি শুধু এটা তো সম্পর্ক না, সম্পর্কে আর বহুমাত্রিকতা আছে। তো সেই সামগ্রিক সম্পর্কের মাত্রিকতাটা মনে রেখেই আমার এই দুইটা কাজই দরকার, এখনই দরকার। একটা হচ্ছে পানি প্রবাহ নিশ্চিত করা দরকার, এবং এই পানিটা ব্যবস্থাপনার মাধ্যমে ওই অঞ্চলের 2 কোটি মানুষ যারা আছে উত্তরবঙ্গের তিস্তা অববাহিকা, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমার কাজ করতে হবে। এটা আমার প্রায়োরিটি। কাজে আমার প্রায়োরিটিতে মিনসটা কী হবে সেটা আমি সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও পর্যালোচনা করে প্রয়োজন যদি হয় বাংলাদেশের দিক থেকে আমরা নিজেরও করতে পারি। আমরা করেছি। আমরা যেমন পদ্মা ব্যারেজ যেটা হবে তার জন্য 35,000 কোটি টাকা খরচ করতে রাজি হচ্ছি না, তো আমরা নিজেরা করেছি, পদ্মা ব্রিজ করেছি নিজেরা। টাকাটা কিভাবে আসবে সেটা আমরা অন্য ব্যবস্থাপনা সে দেখবো। চীন বা ভারতের বাইরে আদার ফাইন্যান্সিং থাকতে পারে, সোর্স আছে, তো ফাইন্যান্সিং সোর্স আছে, অল্টারনেটিভস অনেক আছে, আমরা সেগুলো দেখব। তো কাজে আমার বক্তব্যটা হলো, আমার প্রয়োজন দুটো, প্রবাহ নিশ্চিত করা এবং এটা ব্যবস্থাপনার মাধ্যমে আমার 2 কোটি মানুষের ভাগ্য উন্নয়ন, এই হচ্ছে আমার প্রায়োরিটি। সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের অবজারভেশন, মানে আমরা বিষয়গুলি পর্যালোচনা করে আমার স্বার্থটাকে সমুন্নত এবং সংরক্ষণ করে সেই ভিত্তিতে আমাকে সামনে যেতে হবে। জি।